প্রিয় শিক্ষার্থী, তুমি যখন WH কোশ্চেন গঠন করতে যাবে, পরীক্ষায় যখন তোমার WH কোশ্চেন তৈরি করতে হবে, তোমার সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ডস বসাতে হয়। যেহেতু WH ওয়ার্ডস অনেকগুলো, এক্ষেত্রে তুমি কোন WH ওয়ার্ডটি কখন বসাবে, এটা তোমাকে সেন্টেন্সের ভিতরে যে দাগ দেওয়া অংশটা থাকে, সেই অংশটার উপর চিন্তা করে, সেই অংশটুকুর উপর ধারণা করে বসাতে হয়। অর্থাৎ দাগ দেওয়া অংশটুকুই বলে দেয় কোন WH ওয়ার্ডটি সেন্টেন্সের শুরুতেই বসবে। এখানে আমরা কিছু WH ওয়ার্ড আলোচনা করব, যেগুলো তুমি দেখলে তোমার হয়তো আর কোনোদিন ভুল হবে না। তুমি খুব সহজেই WH ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারবে এবং সেন্টেন্সে আর কোনো ধরনের তোমার ভুল হবে না। তাহলে আমরা প্রথমে দেখব কিভাবে WH ওয়ার্ড গঠনে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়। অর্থাৎ WH যে ওয়ার্ডটি রয়েছে, এটি দিয়ে আমরা কিভাবে WH কোশ্চেন তৈরি করব, সেইটা আমরা দেখব। আমরা দেখতেছি যে দাগ দেওয়া শব্দটি যদি কোনো পদ্ধতি বা উপায়, স্বাস্থ্য বা শারীরিক অবস্থা সম্পর্কে বোঝায়। আবার মনে রাখো, কোনো পদ্ধতি বা উপায়, স্বাস্থ্য বা শারীরিক অবস্থা বোঝায়, সেক্ষেত্রে আমরা হাউ শব্দটি ব্যবহার করব। আমরা দেখি, হি গোজ টু স্কুল বাই বাস। সে স্কুলে যায় কিভাবে? বাসের মাধ্যমে। সে স্কুলে যায় কিভাবে? বাসের মাধ্যমে। অর্থাৎ এখানে একটা পদ্ধতি বা উপায় সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ সে কিভাবে স্কুলে যায়? বাই বাস। তাহলে এই যে আমাদের এখানে একটা WH ওয়ার্ড দরকার, সেটা আমরা কি দেবো? হাউ। যেহেতু এটা একটা পদ্ধতি বা উপায় বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হাউ। এই জন্য আমরা দিলাম হাউ ডাজ হি গো টু স্কুল। এখানে হাউ ডাজ হি গো টু স্কুল। এখানে এই যে হাউটা WH ওয়ার্ড বসলো, আবার ডাজটা কি বসলো? যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এখানে হেল্পিং ভার্ব হলো ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, তারপরে কোশ্চেন মার্ক। অর্থাৎ আমাদের একটি স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার ফলো করে আমরা হাউ ব্যবহার করে এই WH কোশ্চেনটি আমরা তৈরি করেছি। আমরা আরেকটা উদাহরণ দেখব, সীমা ফিলস ভেরি ওয়ার্ম। এখানে এই স্বাস্থ্য বা শারীরিক অবস্থা বোঝাচ্ছে সীমার। সীমা ফিলস ভেরি ওয়ার্ম। সে কি অনুভব করে? ফিলস ভেরি ওয়ার্ম। কি অনুভব করে? ভেরি ওয়ার্ম। এই জন্য আমরা ব্যবহার করব হাউ ডাজ সীমা ফিল। অর্থাৎ সীমা কেমন অনুভব করে? সীমা কেমন অনুভব করে? এখানে এই জন্য হবে হাউ ডাজ সীমা ফিল। এই জন্য আমরা ব্যবহার করেছি হাউ। আবার আমরা দেখি, মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং। এটাও কিন্তু একটা শারীরিক অবস্থা। দেখো, অর্থাৎ আমার ভাই খুব শক্তিশালী। তাহলে তোমার ভাই কেমন? হাউ ইজ ইউর ব্রাদার? তোমার ভাই কেমন? তুমি বলতে চাও খুব শক্তিশালী। তাহলে এখানে তার শারীরিক অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ আমরা এইভাবে যখন এই সেন্টেন্সগুলোর ভিতরে দাগ দেওয়া অংশটা দেখব, একটা শারীরিক অবস্থা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ। এই জন্য এখানে যে হাউ ইজ ইউর ব্রাদার। WH ওয়ার্ড আরও এর ব্যবহার রয়েছে, যেরকম হাউ। হাউ শব্দটি যখন পরিমাণ বা সংখ্যা বা বয়স বোঝায়, তখন আমরা কিভাবে করব? আমরা দেখি, হি ওয়ান্টস সাম মিল্ক। এখানে আমরা কি দেব? এখানে কিন্তু আমরা হাউ দিলাম না, আমরা এখানে কি দিলাম? হাউ মাচ মিল্ক। হাউ মাচ মিল্ক কেন দিলাম? এই যে দাগ দেওয়া অংশটুকু যদি পরিমাণ বোঝায়, কি বোঝায়? পরিমাণ বোঝায়। সে কিছু দুধ চাই। এই যে পরিমাণ, অর্থাৎ
এটা একটা মিল্ক একটা আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না। এইজন্য এভাবে যদি এই পরিমাণ বোঝায় এবং যদি সেটা গণনা করা না যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ মাচ। আর হাউ মাচ বসানোর পরে এইখানে যে আনকাউন্টেবল যে নাউনটা, অর্থাৎ এই যে মিল্ক হতে পারে, ওয়াটার হতে পারে, এরকম যে শব্দটা এখানে থাকে, সেই শব্দটা এখানে বসে যায়। এজন্য আমরা বসাচ্ছি হাউ মাচ মিল্ক ডাজ হি ওয়াট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি মনে রাখবে, যদি এরকম পরিমাণ বোঝায়, তুমি বসাবা হাউ মাচ। তারপরে ওই যে শব্দটি এখানে আনকাউন্টেবল নাউনটি দেওয়া আছে, সেইটুকু মাছের পরে বসায় দিবে। তারপরে আগের নেমে আবার হেল্পিং ভার্ব বসাবা, সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, শেষে কোয়েশ্চেন মার্ক শব্দটি দিয়ে দিবা। আমরা আবার দেখি, আই হ্যাভ টু পেন্স। এখানে কিন্তু টুটা কি বোঝাচ্ছে? এখানে টুটা কিন্তু পরিমাণ বোঝাচ্ছে না। এটা কি বোঝাচ্ছে? এটা সংখ্যা বোঝাচ্ছে। আই হ্যাভ টু পেন্স, আমার ২টি কলম আছে। তাহলে আমি যদি বলি, এরকম যদি সংখ্যা বোঝাই এবং এই সংখ্যার পরে দেখো একটা নাউন রয়েছে পেন্স, এটা কিন্তু গণনা করা যাবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এই নাউনটাকে গণনা করা যায়। এই যে এভাবে যদি আমরা কোনো সংখ্যা দেখি এবং তারপরে একটা কাউন্টেবল নাউন দেখি, সেক্ষেত্রে আমরা বসাবো হাউ মেনি এবং ওই কাউন্টেবল নাউনটি। আবার মনে রাখো, যদি আমরা দাগ দেওয়া অংশটা থেকে কোনো সংখ্যা দেখি এবং তারপরে একটা কাউন্টেবল নাউন দেখি, তাহলে আমরা বসাবো হাউ মেনি এবং ওই কাউন্টেবল নাউনটি। তারপরে বসাবো আমরা আগের নিয়ম অনুযায়ী হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব এবং এই কোয়েশ্চেন মার্ক চিহ্নটি। প্রিয় শিক্ষার্থী, এখানে নতুন কোনো নিয়ম ব্যবহার হয়নি। আগের স্ট্রাকচারটি, আগের নিয়মটি এখানে ব্যবহার হয়েছে। জাস্ট শুধু এখানে এই যে পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে হাউ মাচ এবং তারপরে আনকাউন্টেবল নাউনটি। আর এখানে সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে হাউ মেনি এবং তারপরে কাউন্টেবল নাউনটি। তাহলে তুমি মনে রাখবে, যদি পরিমাণ বোঝায় তাহলে তুমি বসাবে হাউ মাচ, আর যদি সংখ্যা বোঝায় তাহলে তুমি বসাবে হাউ মেনি। আমরা আরেকটা দেখি, যদি বয়স বোঝায়, দ্য বয় ইজ 10 ইয়ার্স ওল্ড। এখানে 10টা কিন্তু সংখ্যা নয়, এখানে 10টা কি বয়স। আর বয়স বোঝালে আমরা কি দেব? হাউ ওল্ড। বয়স বোঝালে আমরা কি ব্যবহার করব? হাউ ওল্ড। এই জন্য হাউ ওল্ড ইজ দ্য বয়। আমরা সবসময় খেয়াল রাখবো, হাউ মাচ হবে যখন এরপরে একটি আনকাউন্টেবল নাউন থাকবে, অর্থাৎ যেটা গণনা করা যায় না। এরকম পরিমাণ বোঝাবে এবং আনকাউন্টেবল নাউন বোঝাবে, তখন আমরা ব্যবহার করব হাউ মাচ। আবার দেখো, হাউ মেনি আমরা কখন ব্যবহার করব? বারবার বলতেছি যেন তুমি ভুলে না যাও। অর্থাৎ যদি সংখ্যা বোঝায় এবং তারপরে একটা কাউন্টেবল নাউন থাকে, সেক্ষেত্রে আমরা বসাবো হাউ মেনি প্লাস ওই কাউন্টেবল নাউনটি। আর বয়সের ক্ষেত্রে আমরা বসাবো হাউ ওল্ড। আশা করি তুমি এই হাউ মাচ, হাউ মেনি এবং হাউ ওল্ড এর ব্যবহারটি বুঝে গেছ। এবার আমরা দেখব হাউ লং। কখন আমরা হাউ লং ব্যবহার করে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব। আমরা দেখি, যখন কোনো সেন্টেন্সে কি ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম মানে কি কতক্ষণ সময় বোঝাবে, অর্থাৎ স্থায়িত্ব বোঝায়, একটা সময় বোঝায়, তখন আমরা ওইখানে ব্যবহার করব হাউ লং। হাউ লং এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে আমরা তৈরি করব ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আমরা দেখি, হি উইল স্টে হিয়ার ফর 3 days, সে 3 দিন ধরে এখানে অপেক্ষা করবে। এই যে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ এখানে একটা স্থায়িত্ব বোঝাচ্ছে, কতদিন? ফর 3 days। এরকম ফর 3 days বোঝালে, স্থায়িত্ব বোঝালে, সময়ের স্থায়িত্ব বোঝালে আমরা ব্যবহার করব হাউ লং। এই জন্য হাউ লং উইল হি স্টে হিয়ার, হাউ লং উইল হি স্টে হিয়ার। এখানে জাস্ট শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটির সঙ্গে লং শব্দটি যুক্ত হয়েছে এবং আগের নিয়ম অনুযায়ী হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, বাকি অংশ বসে কোয়েশ্চেন মার্ক চিহ্নটি বসেছে। আমরা আরেকটি উদাহরণ দেখি, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এটাও সেম,
প্রথমটার মতোই কি বোঝাচ্ছে এখানে ২ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এখানেও একটা ডিউরেশন অফ টাইম অর্থাৎ সময়ের স্থায়িত্ব বোঝাচ্ছে কত ঘন্টা? ২ ঘন্টা। এজন্য ব্যবহার করছে হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং? কত ঘন্টা ধরে বা কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে? হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং? আমরা আরেকটা উদাহরণ দেখি। দে ওয়েটেড ফর অ্যান আওয়ার। তারা ১ ঘন্টা ধরে অপেক্ষা করেছিল। তারা ১ ঘন্টা ধরে অপেক্ষা করেছিল। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু কোনো সংখ্যা নয়। এটা কি? এটা ডিউরেশন অফ টাইম অর্থাৎ সময়ের স্থায়িত্ব। কতক্ষণ ধরে অপেক্ষা করেছিল? ১ ঘন্টা। তাহলে দে ওয়েটেড ফর অ্যান আওয়ার। এইজন্য আমরা ব্যবহার করেছি হাউ লং ডিড দে ওয়েট। তাহলে আমরা জানলাম হাউ লং কখন ব্যবহার করা হয়? যখন ডিউরেশন অফ টাইম বোঝায় অর্থাৎ কতক্ষণ সময়ে হবে এরকম বোঝাই, তখন আমরা ব্যবহার করি হাউ লং। এবার আমরা দেখব হুইচ WH ওয়ার্ডটি দিয়ে কখন আমরা WH কোয়েশ্চেন তৈরি করব। আমরা জানি যে হুইচ অর্থ কোনটি বা কোনগুলো, দুটোই এরকম অর্থ দেয়। অর্থাৎ নির্দিষ্ট কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণী থেকে পছন্দ বা বেছে নেওয়ার ক্ষেত্রে এই হুইচ শব্দটি ব্যবহার করা হয়। আমরা একটা উদাহরণ দেখি। যদি নির্দিষ্ট নাউন বেছে নিতে ব্যবহার করে হুইচ প্লাস নাউন। আবার যখন নিজেই সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ দুইভাবে এই হুইচ দ্বারা প্রশ্ন করা যায়। আমরা দেখি কখন হুইচ প্লাস নাউন হবে। খেয়াল রাখো। আই লাইক দ্য রেড পেন। আমি লাল কলমটি পছন্দ করি। কোন কলমটি পছন্দ করি? লাল কলমটি। এবং লালের নিচে দাগ দেওয়া আছে। খেয়াল রাখো, এই যে পছন্দ বা বেছে নেওয়া। আমি লাল কলমটি পছন্দ করি। তাহলে কি হবে? এই যে অনেকগুলো রং থাকা সত্ত্বেও আমি লাল রংটি এখানে পছন্দ করেছি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হুইচ। তাহলে হুইচ পেন। অন্যান্য যে WH ওয়ার্ডগুলোতে আমরা দেখেছিলাম শুধু ওই WH ওয়ার্ডটি একাই বসে, কিন্তু হুইচের ক্ষেত্রে এই WH ওয়ার্ডটির সঙ্গে এখানে যে নাউনটি থাকে সে নাউনটি সবসময় বসে যায়। এই জন্য হুইচ পেন। তুমি সবসময় খেয়াল রাখবে হুইচের সঙ্গে এই নাউনটি বসে যাবে। হুইচ পেন ডু ইউ লাইক? আমরা আরেকটা উদাহরণ দেখি। শি ওয়ান্টস দ্য ব্লু ড্রেস। সে নীল পোশাকটি চায়। কোন পোশাকটি চাই? নীল পোশাকটি চাই। এক্ষেত্রে কিন্তু তার একটা বেছে নেওয়ার একটা অপশন থাকলো বা পছন্দ করার একটা বিষয় থাকলো। তাই আমাদের ব্যবহার করতে হবে হুইচ। তাহলে আমরা কি বলছিলাম আগের নিয়মে? এই যে দাগ দেওয়া শব্দটির পরে একটা যে শব্দ থাকে এইটা আমরা সবসময় হুইচের সঙ্গে বসিয়ে দেব। এই জন্য হলো হুইচ ড্রেস ডাজ সি ওয়ান্ট। আবার আগের নিয়ম অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব বসাবো। যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা ডাজ বসাচ্ছি, সাবজেক্টটা সি বসাচ্ছি, মেইন ভার্বটা ওয়ান বসাচ্ছি, কোয়েশ্চেন মার্ক চিহ্নটি বসিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি মনে রাখবে যখন তুমি হুইচ দিয়ে প্রশ্নটা করবে এর সঙ্গে কিন্তু একটা নাউন বসাবে। এর সঙ্গে কি একটা বা নাউন বসাবো। অর্থাৎ এইখানে যে দাগ দেওয়া শব্দটি থাকে তারপরে যে নাউনটি থাকে সেইটার সঙ্গে সবসময় তুমি হুইচের পরে ওটা বসিয়ে দিবে। অর্থাৎ হুইচ একাই ব্যবহার করবে না, এক্ষেত্রে হুইচের সঙ্গে ওই নাউনটি বসাতে হবে। বারবার খেয়াল রাখো, হুইচের সঙ্গে কী করবা? নাউনটি বসাবে, নির্দিষ্ট নাউন বেছে নেওয়ার ক্ষেত্রে। যেরকম আমরা এখানে রেড প্যান্টটি বেছে নিচ্ছি, এখানে আমরা বলেছি দ্য ব্লু ড্রেস। কিন্তু যখন হুইচটা নিজেই একটা সাবজেক্ট হিসেবে বসে তখন কিন্তু ওই নাউনটা আর দরকার নাই। যেমন দিস ইজ মাই বুক, এখানে কি হবে? হুইচ ইজ ইয়োর বুক। দিস ইজ মাই বুক
হুইচ ইজ ইয়োর বুক। এইরকম যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো, তাহলে সেক্ষেত্রে তুমি শুধু হুইচ দিয়ে প্রশ্নটি করলেই হবে, অর্থাৎ হুইচ ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করলেই হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব হুজ, অর্থাৎ কার বা কাদের। হুজ ডাব্লিউএইচ ওয়ার্ডটি দ্বারা কিভাবে খুব সহজেই ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করা যায়। আমরা দেখি কার বা কাদের, অর্থাৎ হুজ মানেই হচ্ছে কার বা কাদের। একটা মালিকানা বোঝাতে এই হুজ ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ মালিকানা মানে কি, জিনিসটা কার, জিনিসটা কার বা জিনিসটা কাদের, এই ধরনের বোঝানোর ক্ষেত্রে হুজ ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যেরকম দিস ইজ রহিমস পেন। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, প্রিয় শিক্ষার্থী, যখন তুমি দেখবা এইরকম কোনো নাউনের সঙ্গে পসেসিভ করা আছে, এই যে এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ নাউনটার পসেসিভ করা আছে, পসেসিভ করা থাকলেই তুমি সেটা হুজ দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে পারো। খুব সহজ টিপস, খুব সহজ টেকনিক। তুমি শুধু দেখবা এটা পসেসিভ আছে কি না, অর্থাৎ যেমন রহিমস, এটা কিন্তু পসেসিভ, এই জন্য ব্যবহার করা হয়েছে হুজ পেন ইজ দিস। এই ক্ষেত্রে আমরা হুইচটাতে যেরকম পাইলাম, হুইচের উপরে কি বসছিল, নাউনটা বসছিল না প্রিয় শিক্ষার্থী। এরকম হুজোর ক্ষেত্রেও একই জিনিস, হুজের পরবর্তীতে যে যে এই পসেসিভের উপরে যে নাউনটি থাকে, এই হুজের সঙ্গে ওই নাউনটি সবসময় যুক্ত থাকে, অর্থাৎ হুজ পেন। ওইখানে যেরকম আমরা পারলাম হুইচের সঙ্গে একটা নাউন যুক্ত হয়েছিল, এখানে হয়ে যাবে হুজ পেন ইজ দিস। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি উদাহরণ দেখি। I have lost my mobile. I have lost my mobile. এই যে মাইটা কিন্তু পসেসিভ, মাইটা পসেসিভ, আই, মি, মাই, আইটা সাবজেক্ট, মিটা অবজেক্ট, মাইটা পসেসিভ। এভাবে যখন কোনো পসেসিভের নিচে দাগ থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, হুজ। সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, হুজ। এই জন্য আছে হুজ মোবাইল হ্যাভ ইউ লস্ট, হুজ মোবাইল হ্যাভ ইউ লস্ট। আগের যে স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা বারবার যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা তৈরি করেছি, সেই একই স্ট্রাকচার এখানে হয়েছে, জাস্ট খালি হুজের পরবর্তী, হুজের পরে এই যে নাউনটা মোবাইলটা যুক্ত হয়েছে, অর্থাৎ হুজ মালিকানা বোঝাতে, কার বা কাদের বোঝাতে হুজ ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করা হয়। তাছাড়াও যদি আমরা দেখি এরকম পসেসিভ দেওয়া আছে, এরকম পসেসিভ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হুজ এবং ওর পরে এই নাউনটি বসিয়ে দিয়ে আগের স্ট্রাকচার অনুযায়ী ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি তৈরি করে ফেলবো। আমরা আরেকটি উদাহরণ দেখি, রিনাস ডল ইজ ভেরি প্রিটি। এখানে খেয়াল করো, এই যে রিনাস, এটা কিন্তু পসেসিভ, আর পসেসিভ থাকলে আমরা কি দেব, হুজ, হুজ ডল। পসেসিভের পরে যে নাউনটি থাকে সেটা সবসময় বসে যে, হুজ কিন্তু একাই ব্যবহার হবে না, হুজের সঙ্গে সবসময় কি একটা নাউন থাকে, এই জন্য হুজ ডল ইজ ভেরি প্রিটি। এইখানে পসেসিভের পরে যে নাউনটা, এটা সবসময় হুজের পরে বসে যায়। আমরা তিনটা সেন্টেন্স এটা খেয়াল করেছি, হুজ পেন, হুজ মোবাইল, হুজ ডল। প্রিয় শিক্ষার্থী, তুমি মনে রাখবা হুজ এবং হুইচ এর পরে কিন্তু কি বসছে, ওই যে নাউনটি বসে যায়। সেক্ষেত্রে মনে রাখবা এটা কিন্তু একাই ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না, এরপরে আমরা কি করেছি, একটা নাউনটি ব্যবহার করেছি। তাহলে কি হবে, হুজ প্লাস নাউন। তাহলে কি হবে, হুজ প্লাস নাউন। এবার আমরা দেখব সবচেয়ে সহজ যে নিয়মটি, তুমি কখন ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হু ব্যবহার করবে, এর চেয়ে সহজ আর নেই। এক্ষেত্রে শুধু তোমার কোনো কাজ নেই, খালি কি করবে, যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তুমি দেখবে কোনো ব্যক্তি আছে, কি আছে, কোনো ব্যক্তি আছে এবং তার নিচে দাগ দেওয়া আছে, সেক্ষেত্রে শুধু তুমি খালি ওই ব্যক্তিটার পরিবর্তে, ওই দাগ দেওয়া শব্দটার পরিবর্তে খালি হু বসিয়ে দিবে, আর কোনো কিছু তোমার করা লাগবে না।
আমরা দেখি রিনা ইজ প্লেয়িং ফুটবল। রিনা ইজ প্লেয়িং ফুটবল। এখানে রিনা কিন্তু একটা সাবজেক্ট এবং ব্যক্তি। আমরা কি বলছি? এইরকম যদি কোনো ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকে যেটা সেন্টেন্সের সাবজেক্ট এবং যেটা একটা মানুষ বা ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে শুধু ওই শব্দটার পরিবর্তে আমরা ব্যবহার করব হু। ব্যাস, দেখো হু ইজ প্লেয়িং ফুটবল। তাহলে রানা ইজ প্লেয়িং ফুটবলের জায়গায় হয়ে গেল হু ইজ প্লেয়িং ফুটবল। আমরা আরেকটা উদাহরণ দেখি, দ্য বয়েজ ওয়েন্ট টু স্কুল। এখানে দেখো বয়েজটা কিন্তু কি কোনো মানুষকে বুঝিয়েছে, এই জন্য আমরা কি হবে হু ওয়েন্ট টু স্কুল। প্রিয় শিক্ষার্থী, এটা সবচেয়ে সহজ, তোমার কোনো কাজ নেই, তুমি শুধু এই দাগ দেওয়ার শব্দটি দেখবা এটা কোনো মানুষ কিনা এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কিনা। সেক্ষেত্রে এটা হলে তুমি শুধু হু বসিয়ে দিবে। আবার দেখো মাই মাদার কুকস ফুড, এখানে কি হলো হু কুকস ফুড। এভাবে আমরা খুব সহজেই হু দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে, হু ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে তুমি অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক দিবে।